নমস্কার। নমস্কার। শতদল আচার্যের আহ্বানে বন্ধু গ্রুপের জন্য আজকে আমি কবিতা পড়তে এসেছি। আমার নাম দেবাশিস চন্দ, কলকাতা থেকে আমি কবিতা পড়ছি। আমাকে আমন্ত্রণের জন্য শতদল বাবুকে অসংখ্য ধন্যবাদ। আমি অত্যন্ত খুশি যে আমার শিলচরের একটি দলের অনুষ্ঠানে আমি কবিতা পাঠের আমন্ত্রণ পেয়েছি। তো শতদলবাবু আমাকে বলেছেন নিজের কবিতা সম্পর্কে একটু বলতে। এই প্রসঙ্গে আমি বলি যে নিজের সম্পর্কে নিজের কিছু বলা খুব মুশকিল। আমি এগুলো পারি না, অপছন্দও করি কিছুটা। নিজেকে নিয়ে নিজে বলা এটা তো এক ধরনের আত্মপ্রচার। এই আত্মগর্বী ব্যাপারটা আমার নেই। তা আমি যেটা বলেছিলাম যে গত বছর একা এবং কয়েকজন গৌহাটির বিখ্যাত কাগজ কেন কবিতা লিখি বলে ওরা কয়েকজন লেখকের আছে যে আহ্বান করেছিলেন, সেখানে আমি একটা লিখেছিলাম, সেইটি আমি পড়ছি। তার সঙ্গে আরেকটা টুকরো কাজ কখন কিসের জন্য লিখেছি এই মুহূর্তে মনে পড়ছে না, সেইটা আমি পড়ছি। তাতে আমার সাম্প্রতিক এবং শুরুর দিনগুলো অনেকটা বোঝা যাবে। কারণ আমি নিজেকে কবি বলে কখনো দাবি করি না। আমি সামান্য শব্দ শ্রমিক মাত্র, শব্দ নিয়ে খেলা করি এই পর্যন্ত। লেখাটির নাম আমি দিয়েছিলাম শব্দ শ্রমিকের কবিতা ভাবনা। পৃথিবীতে কত বড় বড় কবি এসেছে, সেখানে আমি কে? আমি তাদের নখের যোগ্যও নই। নিজেকে কবি হিসেবে কখনো দাবি করি না। কোনো কবিতা পাঠের অনুষ্ঠানে যেতেও প্রচণ্ড অনীহা। কবি নই, আমি সামান্য শব্দ শ্রমিক মাত্র। শব্দ নিয়ে খেলি, শব্দ উড়াই, শব্দ নিয়ে ঘুড়ি ওড়াই কবিতার বিস্ময়কর বিপন্ন ভুবনে। খেলা খেলা সারা বেলা, কবিতার মাঠেই খেলা। শব্দ দুটোকে আগে পিছে করে যাকে বলা যায় লেখা, তা নিয়েও এই শব্দ শ্রমিকের কোনো দাবি নেই। কবিতা স্বয়মাগতা। কবিতা নিজে থেকে এলো তো এলো, নইলে নয়। চেষ্টা করে কবিতা লেখা যায় না। লিখলে সেটা হবে নুন ছাড়া তরকারি। যারা বলেন কবিতা ধরার জন্য রোজ সকালে খাতা খুলে সাধনায় বসে থাকতে হবে, তাদের লাইনে এই শব্দ শ্রমিক নেই। এভাবে কবিতা ধরা যায় বলে বিশ্বাস করি না। এভাবে কবিতা ধরা যায় না। কবিতা তো সেই সোনার হরিণ যে কেবল পালিয়ে বেড়ায়। ধরা কি সোজা? কখন কিভাবে ধরা দেবে? মেধার বাতায়নে কখন ঘুঙুরের মতো বেজে উঠবে, বিদ্যুৎ চমকের মতো উঠে আসবে কবিতার লাইন, আগে থেকে বলা মুশকিল। কবিতা আসলে নিজেরই প্রকাশ, গভীর সত্যে হাত রাখা, নিজেরই গভীরে গিয়ে নিজেকেই দেখা বারবার। অনেক বছর আগে লেখা একটি কবিতার এই দুটি লাইনই আমার ধ্রুবপদ। যেখানে ভিড় করে ভালোবাসাহীন যাপনের ছবি, বিষণ্ণতা মাখা টুপটাপ ঝরে যাওয়া স্মৃতি, সাম্প্রতিক সময়ে নানা অত্যাচার, ধর্মের নামে বর্বরতা, রাজনীতির দ্বিচারিতা, হিংসা, সমস্ত কিছু নামাবলীর মতো জড়িয়ে থাকে, যেখানে আমার নিজের কবিতার ভাষা ধার করি। আবার বলছি, হাওয়া এসে বলে যায় দিনকাল খারাপ। অন্ধকার দিনগুলো পেরিয়ে সভ্যতা তো এগিয়ে এসেছে অনেক দূর। আজও তাহলে এত বর্বরতা কেন? মানুষকে তার ভিটেমাটি ছাড়তে বাধ্য করা হচ্ছে কেন?
এগুলো আমাকে নাড়িয়ে দেয়, বিষাদগ্রস্ত করে। আলান কুর্দির মতো কত শিশু প্রাণ হারাবে আর ঘর হারাবে আর। এডওয়ার্ড সঈদ এই সময়টাকে বলছেন দ্য এজ অফ দ্য রিফিউজি, দ্য ডিসপ্লেসড পারসন, মাস মাইগ্রেশন। সারা পৃথিবী জুড়ে আজ মানুষকে আশ্রয়চ্যুত করার গভীর ষড়যন্ত্র। নিজেও তো এক আশ্রয়চ্যুত। জন্মভূমি শিলচরে আজ কোনো ঘর নেই আমার। এমনকি কলকাতায় আসার পরেও তো কতবার আশ্রয়চ্যুত হলাম। এই অনুষ্ঠান করার সময় আবার নতুন করে ভিটে ছাড়ার প্রস্তুতি নিচ্ছি বা বাধ্য হচ্ছি। বাড়ি বা আশ্রয়ের সঙ্গে জড়িয়ে থাকে একজনের স্মৃতি, সত্তা, একটা মানুষের মানুষ হয়ে ওঠা। সেটাই যদি চলে যায় তাহলে আর রইল কি? নিজের ভিটিমাটি ছাড়তে বাধ্য হওয়া আশ্রয়হীনদের ভেঙে যাওয়া আয়নার টুকরো কাচে ক্ষতবিক্ষত আমার এখনকার কবিতা। 1918-তে প্রকাশিত দ্বিতীয় কাব্যগ্রন্থ আশ্রয় এক আশ্চর্য ঠাট্টার পাতায় পাতায় আশ্রয়হীনদের বিষাদ যাপন। আশ্রয় এক আশ্চর্য ঠাট্টার পাঠ প্রতিক্রিয়ায় কবি নির্মল হালদার লিখেছিলেন, বাংলা বাজারে চালু আছে একটা কথা যে কবিতাকে আড়াল হতে হবে, সব কথা সরাসরি বলা যাবে না। আমি এই চালু চালাকির পক্ষে। একক মাত্রা, সেপ্টেম্বর 2018-তে এই আলোচনাটি প্রকাশিত হয়েছিল। এই শব্দ শ্রমিকও মনে করে প্রয়োজনে সরাসরি কথা বলা যেতেই পারে, বলতেই হবে, অবশ্যই কবিতার ধর্ম রক্ষা করে, কবিতার ধর্ম নষ্ট না করে। বাউন্সার তো লক্ষ্যকে ঠিক রেখেই ছুটতে হবে, লক্ষ্যভেদ না হলে তো অযথা পরিশ্রম। ফলে আমার কবিতা কখনো কখনো একটু সরাসরি রাখ ঢাকহীন। আর আরেকটা ছোট্ট লেখা যেখানে আমার কবিতা লেখার শুরুর সময়গুলো একটু ধরা আছে, ছোট্ট লেখা। কবিতা নয়, আমার হাতে খড়ি গল্প দিয়ে। ক্লাস 5-এ পড়ার সময় স্কুল ম্যাগাজিনে আমার একটি গল্প মনোনীত হয়েছিল। খুনি কে নামের গল্পটি থেকে বোঝাই যাচ্ছে এটি একটি ডিটেকটিভ গল্প, কাঁচা হাতের খেলা আর কি। তারপর 8 বা 9-এ স্কুল ম্যাগাজিনেই প্রথম কবিতা লেখা। তারপর কাছাড় কলেজে এসে আশ্চর্য এক চকমকি পাথরের রামধনু আলোয় ভেসে গেল হৃদয়ের একুল উকুল। সেই পাথর দিনের পর দিন আমার মতো অর্বাচীনদের ঘষে ঘষে চোখের সামনে মেলে ধরলেন কবিতার, সামগ্রিক সাহিত্যের আশ্চর্য রহস্য ঘেরা পথ। সেই যে পথে ঢোকার চাবি আছে, বেরোনোর কোনো চাবি নেই। সেই চকমকি পাথর তপোধীর ভট্টাচার্য ঘষে মেজে মানুষ করার জন্য আমার মতো অর্বাচীনদের জন্য কত কিছুই যে না করেছেন, এখন ভাবলে অবাক লাগে। অনেক কথাই আছে স্যারকে নিয়ে বলতে গেলে মহাভারত হয়ে যাবে, স্যারের কথা অমৃত সমান। আমার জীবনে, আমার আজকের সাহিত্য জীবনে যেটুকু হয়েছি তার প্রায় সবটাই ওনার অবদান। তারপর আবার পড়ছি। যখন বললাম একদিন, দেখুন স্যার, ওরা তো সব বাংলা নিয়ে পড়ে, তারা নানান ছন্দের বই থেকে বুঝতে পারে, আমি পড়ি না, কারণ আমাকে তো বাড়ির লোকেরা জোর করে বাণিজ্য বিভাগে ভর্তি করে দিয়ে গেছে। তপোধীবাবু সে কথা শুনে একদিন কাছাড় কলেজের পাশে অধুনালুপ্ত চায়ের স্টলে বসে কয়েক পাতায় বাংলা ছন্দকে তুলে ধরলেন আমার মতো অর্বাচীনের জন্য। কি সহজ ভাষায়, কি সহজ পথে তিনি খুলে দিলেন কবিতার রহস্যময় সমুদ্রের দরজা। আজ ভাবলে আশ্চর্য হতে হয়। সেই যে বিষ্ণুদের ভাষায় কবিতার হোলিতে রঙিন আমার রাত্রি দিন হলো, তার থেকে আর বেরোতে পারলাম কই। কবিতার যে হাওয়া লাগলো প্রাণে প্রাণে, তার থেকে পরিত্রাণ পাওয়া গেল কোথায়? তারপর ঠক্কর খেতে খেতে এগিয়ে বা পিছিয়ে চলা, এগোচ্ছি কিনা জানি না, চেষ্টা করে যাচ্ছি। হ্যাঁ, এইবার আমি আমার কবিতা পাঠ শুরু করছি। প্রথম কবিতাটা আমি পড়ছি। আমি গত কয়েক বছর আমার লেখার মধ্যেও এসছে এই যে আসামে নাগরিক পঞ্জীকরণের ব্যাপারটা নিয়ে যে
নানান আন্দোলন আলোড়ন চলছে, আমি কলকাতায় বসে আমার মতো করে যতটুকু পারি তাতে কাজ করছি। তপোধীরবাবুর সঙ্গে সেমিনার অ্যাটেন্ড করা, আয়োজন করা বা সিগনেচার ক্যাম্পেইন করা। আমরা একটা সিগনেচার ক্যাম্পেইন করেছিলাম, সেখানে শঙ্খদার মতো, পবিত্রদার মতো লোকেরাও মত দিয়েছিলেন, সই দিয়েছিলেন। তো এইভাবে আমি গত কয়েক বছর ধরে এই ব্যাপারে জড়িয়ে আছি এবং আমি নিজেও খুব কি বলবো, ভালো নেই এই সমস্ত ব্যাপারটা, কারণ আমি নিজে ওখানকার ভূমিপুত্র। ন্যাচারালি আমার শহর, আমার রাজ্য, আমার মাতৃভূমি যদি ভালো না থাকে তা আমিও তো ভালো থাকতে পারি না। আমি একটা কবিতা লিখেছিলাম আসামে প্রথম শহীদ, ডিটেনশন ক্যাম্পের শহীদ সুব্রত দে যখন মারা যায় তারপর তার প্রতিক্রিয়ায়। সেই কবিতাটির নাম বদ্ধভূমি। এই কবিতাটি লেখার পর আমি ইচ্ছে করে এটি শিলচরের কাগজে সাময়িক প্রসঙ্গতে ছেপেছিলাম। ওরা খুব যত্ন করে ছেপেছিলেন, তৈমুরদা সম্পাদক সাময়িক প্রসঙ্গের। তার সঙ্গে ছবি এঁকে দিয়েছিলেন আমার প্রাণের বন্ধু বিখ্যাত শিল্পী সমীর রাইচ। আমি সেই কবিতাটা দিয়েই অনুষ্ঠান শুরু করছি। এই কবিতাটি আমার ভেসে যাব অনিবার্য নীলে বইতে আছে। বদ্ধভূমি। তাঁর অপরাধ, তিনি বাংলা ভাষায় কথা বলেন, অতএব তাঁকে জল্লাদরা তুলে নিয়ে গেল ডিটেনশন ক্যাম্পে। নীল আকাশ ক্রমশ ঘোলাটে হয়ে এলো সুব্রতদের। এভাবে হাজার হাজার সুব্রতরা ভাসছেন বেনো জলে আলোহীন কুৎসিত ভূখণ্ডে। মাতৃভাষায় কথা বলা অপরাধ? বাংলা কি অপরাধীর ভাষা? একটাই তো আকাশ, একটাই সূর্য, চাঁদ, মাটির গন্ধও এক। কাঁটাতার দিয়ে আলাদা করা যায়? বন্দুকের নলে রোখা যায়? মানুষ কবে মানুষ হবে? যেদিন কাউকে আশ্রয়চ্যুত হতে হবে না, সুব্রত বা ছোট্ট আলানের মতো তলিয়ে যেতে হবে না আর। নানা রঙের মুখোশেদে হিটলাররা বারবার ফিরে আসবে না। এখনো কি চুপ করে থাকবো প্রস্তরীভূত শিলার মতো? যেহেতু আমার গায়ে লাগেনি আঁচ, আমি দূর থেকে শুধু বিহঙ্গ দৃষ্টিতে সব দেখব, তৃপ্তির রঙিন ফানুস ওড়াবো। আমি নিরাপদ, এই সান্ত্বনা নিয়ে রাতে শুতে যাব। নিরাপদ আস্তানা বলে কিছু আছে বিশ্বায়িত খাঁচায়? আমার জন্মভূমি আজ এক বদ্ধভূমি, সন্দেহ বারুদের ধোঁয়া। ঈশানের পুঞ্জ মেঘে ওড়ে শকুন, ওড়ে চিল, বংশবৃক্ষের ঘাম রক্ত। মানুষের ছদ্মবেশে হাজারো শয়তান, মির্জাফর বুটের উল্লাস, ছায়া ফিসফাস, এগলি ওগলি ওড়ে অন্ধকারের আলকাল। সূর্য ডোবে বরাক ব্রহ্মপুত্রের জলে জাগে ক্ষুধার্থ রাইফেল। এখনো যদি শুধু দোষারোপ করি একে অপরকে, আঙুল তুলে একে অন্যের দিকে, বাক্যার তত্ত্বের খাঁচায় আটকে থাকি, প্রতিরোধের দেওয়াল তুলতে না পারি, তাহলে তো আমার অস্তিত্ব মিথ্যা। কবিতা, গান, নাটক মিথ্যা। মিথ্যার মেকি আলোয় হিটলারের মুখোশেই ঢাকছি নিজের মুখ। পরের কবিতা ওই একই বই থেকে। মুছে যায় গৃহস্থ গন্ধ। ঠিকানা কি আছে? আছে ঠিকুজি কুষ্টি, চিহ্ন ভিন্নতর। চাই পরিচয়, জানা চাই তুমি কার বাপ, তুমি কার বেটি। জলস্রোতে ভাসে সোহাগী চৌকাঠ, আদরের ভাত নুন, লাল না কালো কোন কালিতে ভেসে উঠল নাম। নাম তো নয়, নামের বাহার, শুধু নামে পরিচয় হয়। পুনাট্য আগুনে জমে শেওলা, উঠোনে তুলসী তলায়। জলপাই বুটে ত্রাসের প্রাচীন অন্ধকার, শ্রাবণ বিপর্যয়। মধ্যরাতের নিয়তি বারবার ভুল করে ভাঙা কম্পাসে। কাঁটাতারে জড়িয়ে যায় কান্না ভেজা বর্ষার পোয়াতি মাটি।
কাল কোন নগ্ন নকশায় ঢাকবে আকাশ জানে না কেউ। ঝাপসা হয়ে আসে চেনা লণ্ঠন, মুছে যায় গৃহস্থ গন্ধ, কাগজের নৌকোর মতো টালমাটাল ভেসে যাওয়া। জলের কান্না। জল সরে গেলে জলের কান্না থেকে যায়। নিভৃত পলির নিচে জেগে ওঠে শরণার্থী তাঁবু। রোষের সমুদ্র ফিরিয়ে দিয়েছে রোদ মাখা ফর্দের খাতা। রাজধর্মে স্থিত সমুদ্র নেয় না কিছু, ফিরিয়ে দেয়। সচল বা অচল প্রশ্ন অবান্তর। শুকনো খড় মারিয়েই যেতে হবে যত দূরের পথ হোক না কেন। তার আগে এই ফিরে আসা সর্ষে ফুলের বিষণ্ণ আলপথে। পাখিরা ওড়ে অচেনা আকাশে, কুয়োর নিরীহ জল ফোঁস করে ওঠে। জল সরে গেলে জলের কান্না গড়িয়ে যায় স্নিগ্ধ সন্ন্যাসে। অসতের আলপনা। ফেসবুক আপডেট। ভেসে উঠল উদ্ধত বহুতল আন্তর্জাল আকাশে। উদ্ধত নিশান, গর্ব আস্ফালন, শান্তিনিবাস। গোয়েন্দার মতো ওত পেতে আছে জোড়াকাটা বাঘ। মেঘলা দুপুর, সাইরেন ঝঞ্ঝায় ঝাঁপিয়ে পড়বে ওই। মাটির শুঁকে জেনে যাবে অসতের আলপনা কদর্য কীর্তি। দূর থেকে দেখি মাটির গন্ধ নেই, ঠাকুর ঘর ঘুরে খুঁজি ঠাকুমাকে। ছিলতে বসে ওখানেই অবিচল। পুরনো আখড়ে দেখি নিকোনো উঠোনে পড়ে আছে অলস মধ্যাহ্ন, মশারির ভেতর আগুন আহুতি। শীতের এই ভোরে ভালোবাসা জমাট বেঁধে পাথর চাই ফেটে পড়ে। ভাঙে বহুতল, বিপদ ঘণ্টা বাজিয়ে ওড়ে সাইকেল। তাচ্ছিল্যের নীল হাসি হেসে মিলিয়ে যায় ভিখিরি কবি। উকি মেরে, একই বই থেকে পড়ছি। উকি মেরে দেখে নিতে চাও সবটুকু, অন্দর বাহির। কার হেসেলে কি আছে, বাংলা ভাষার সঙ্গে মারাঠির মিশেলে কোন আগুন রান্না হচ্ছে। সূর্যকে ফের অগ্নিময়, পাটাতন তলে বয়ে যাওয়া স্রোত কতটা খড়, কবি কি জেগে এখনো। উকি মেরে দেখে নিতে চাও বাইরের অন্ধকার, ভেতরের আলো। সব কিছু মেপে নিতে চাও তোমার বামন মাপে, প্রখর প্রলাপে। হিংসা আলপনা আঁকো দুয়ারে দুয়ারে, পড়ে থাকে মিথ্যার কঙ্কাল। গৈরিক পতাকার উল্লাস পাকে ডুবে যায় পদ্ম পাপড়ি, চারা গাছ। উকি মেরে তালি মেরে রাংতা জড়ানো সিংহাসনে বসে, চুলের সিথিতে রক্তের বাবরি কেটে গিলোটিনে তা দিতে দিতে দেখে নিতে চাও, মেপে নিতে চাও পড়ার ঘর থেকে শয়ন ঘর। চাও মেধার কুলঙ্গিতে মুড়োক লড়াই, আনুগত্যের নীল কাঁটাতারে ঘেরা আলো হাওয়ার দূর। বাঁচার বদলে অজানায় ভেসে যাওয়া। তোমার নজর মিনার পারবে যেতে তত দূর যত দূর আমি হেঁটে যেতে পারি মাথা উঁচু। বৃষ্টির মানচিত্র। বৃষ্টির মানচিত্র আঁকা অন্ধকারে হারিয়ে গেল যে ছেলেটি, তাকে নাকি দেখা গেছে কাল রাতে বড়াইল পাহাড়ে। জ্যোৎস্নার কারুকার্যময় মিতালিতে ঘাস ঘষ্টানো গোজামিল মাটির দিকে তাকায় নিশে। রক্ত হোলির স্নান শেষে ছেলেটি এখন ঘুমের গোপন জামা গায়ে ঘুরে বেড়ায় আকাশে, নরম আলোয় ভাসে। ম্লান জানালায় উকি মেরে দেখে নেয় ফেলে আসা ঘর, শীতের উদাস মাফলার, জন্মদিনের জড়ানো রং মশাল। ধুলোরাঙা ঝরা পাতা লিখে রাখে অসময়ের দিনলিপি। দুঃখী কুয়াশায় স্থির বরাক নদীর প্রভাতী জল, স্বপ্ন শব্দ।
উঠতে উঠতে ভাসতে ভাসতে দেখে, বোঝার চেষ্টা করে, প্রাচীন দেরাজে বইয়ের আলমারিতে কি রয়ে গেছে ওম। সন্ন্যাস স্নিগ্ধ ভালোবাসা, সাদামাঠা গল্প, আশ্রয়হীনের আশা। খোঁজে ডায়েরির ছেঁড়া পাতা, ফেলে আসা আলোর প্রতারণা। আম্বন জাম্বন পেরিয়ে পুকুর, কাঠের দোতলা বাড়ি, ভাঙা সিঁড়ি উঠে গেছে আকাশে, অপুরাণ প্রাণের ঝুমঝুমি। হলুদ রোদের গায়ে বিষাদ গম্ভীর জলছাপ, অচেনা উঠোন, অন্ধকারে মিশে যাওয়া পুরনো রথের রশি ঘন হয়ে আসে। আচ্ছা, এবার আমি পড়ছি আমার গত বইমেলায় বেরোনো ঘরে ফেরা হয় না, বাড়ি ফেরা হয় না থেকে জোনাক শিউলি ভোর। আকাশ কালো শৈশব, মরা ঘাসের কার্পেট, বোমার গর্জন, সমাধি, শ্মশান, লুকিয়ে থাকা মাটির নিচে পালিয়ে বেড়ানো, ভয়, শুধু ভয়, তুমি দেখোনে কুয়াশা জড়ানো শিউলি ভোর। এই কবিতার বইটি সবগুলো কবিতায় 2 লাইন এবং 4 লাইনের, তার সঙ্গে পাতায় পাতায় ছবি এঁকে দিয়েছেন আমার বন্ধু পার্থ দাশগুপ্ত। পরের কবিতা কাটলিছড়ার যে ভদ্রলোক দিলীপ আত্মহত্যা করেছিলেন, এটি তার প্রতিক্রিয়ায় লেখা, সেও তো আমাদের ডিটেনশন ক্যাম্পেরই ঘটনা। জোনাকির অভ্যর্থনা। আত্মহত্যার পথ বেছে নিল দিলীপ, শাকিন কাটলিছড়া। 3 পুরুষের স্মৃতিদুয়ারে ভয়ের কড়ানাড়া, দুঃখ সমাস। তবুও স্বপ্ন দিনলিপিতে মাথা তোলে সবুজ চারা, রং ঝর্ণা। দিলীপেরা বারবার ফিরে আসে জোনাকির অভ্যর্থনা। ওই একই বই থেকে পরের কবিতা আয়না। না, আমি কোনো পরিযায়ী পাখি নই, ঈশান কোণে আমার বাসা। ভালোবাসাও বই কি, সেই মায়াময় ভিটে যারা কেড়েছে, তারা কি জানে গরম ভাতের মানে? কাটাকুটির অঙ্ক উন্মাদ্রা আয়নায় দেখেছে মুখ। বিসর্জন। সমুদ্র ঢেউ ঢেউ অবিশ্বাস, ভেসে উঠলে তুমি। ভোরের সূর্য, তোমার লাল টুকটুকে পোশাক ছড়াচ্ছে ফেলে আসা ভালোবাসার কাজল। ছড়ানো মুঠোয় জলের শূন্যতা। আলান কুর্দি, তুমি তো জানো সিরিয়া বা শিলচর গল্পটা একই। বিসর্জন। ফেরা। এই ভূমি এক অস্থায়ী রূপকথা, সবুজ রম্য উদ্যান। দেশান্তরে ভেসে যাওয়া নীল নাবিক ফিরে আসে অক্ষত, দেশজ অক্ষরে গড়ে ওঠা ইমারতে অস্থির নাগরিক উপবন। জনগণেশের প্রাত্যহিক রূপকথা, শব্দ উপত্যকার চারু বাসনা। জ্যোৎস্না সাম্পান, এই বই থেকে লাস্ট কবিতা পড়ছি। বিকিরণময় প্রকৃতি, ভেসে যাওয়া গানে গানে, জ্যোৎস্না সাম্পানে এসেছিল কারুকার্যময় মানবী। অনিবার্য এই স্রোত নিম্নগামী, বিমর্ষ ভাবনার ছায়া। রাতের পর্যটনে দেখে নেওয়া বৃত্ত নিম্ন ম্লান আকাশ। এবার আমি পড়ছি আমার আশ্রয় এক আশ্চর্য ঠাট্টা থেকে, শান্তার অপেক্ষায়। দেখো, সত্যি কথা কবুল করতে দোষ নেই। তোমার নাম আমি ছোটবেলায় শুনিনি, বিশ্বাস করো, একদিনের জন্যও শুনিনি। আমাদের গরিব ভূগোলে শান্তা বুড়ো বলে কেউ ছিল না।
শীতের রাতে সান্তা ক্লজ নামে কোনো ম্যাজিশিয়ান মোজার ভেতরে রাখেনি কোনো উপহার কোনো দিন। আমাদের ছিল না লাল বেলুন, টুপি, কেক, পেস্ট্রি, বার্গার, পাস্তা, চকোলেট। আমাদের ছিল ব্যঙ্গমা ব্যঙ্গমী, দত্তি দানো, রাত গভীরে শেওড়া গাছ থেকে নেমে আসা ভূত পেতনি, পিঠে পুলি, 5 পয়সার বিস্কুট। আচ্ছা শান্তা, কোনোদিন খেয়েছো চোঙা পিঠে, শীতল চাটনি, শুটকি মাছ? গত শতকে আন্তর্জালহীন জীবনে টিনের চালে বৃষ্টির টুংটাং শব্দ ছন্দে পাহাড় চা বাগান ঘেরা ছোট্ট নদীর পাশে যে শহরে বড় হয়ে ওঠা, অনেকেই যাকে বলে কবির শহর, সেখানে অক্টোবর এলেই আকাশ ফুঁড়ে নেমে আসতো ঘন কুয়াশা জড়ানো শীত, বড্ড কাঁপুনি, জল গরম করার পয়সা নেই, ঠান্ডা জলে কাঁপতে কাঁপতে স্নান, রাত গভীরে দরমার বেড়ার ফাঁক দিয়ে শীতের কঠিন কামড়। সে বড় কষ্ট শান্তা, সে বড় কষ্ট। কিন্তু তুমি তো আসোনি একবারও। তোমার জন্য অপেক্ষায় থেকে থেকে শান্তা কেটে গেল কত শীত, কত বসন্ত, কত গ্রীষ্ম। বালিশের পাশে রাখা ইচ্ছে পূরণের মোজা রয়ে গেল খালি। সেই ছোট্ট শহরও আজ কত দূরে সরে গেছে, ঘষা কাচের মতো ঝাপসা হয়ে আসছে সব। আত্মজনেরা দিয়েছে দুয়ার, অপরাহ্নের আলোয় ভেসে ওঠে শুধু লোভী ক্রূর কিছু মুখ। দুঃখ হয় বলতে শান্তা, তারা আমারই ঘনিষ্ঠ স্বজন। আশ্রয় এক আশ্চর্য ঠাট্টা, এই বইটির নাম করতে। দুয়ার ছেড়ে বেরিয়ে এলে তুমি শেষবারের মতো, যে দুয়ারে ছিল মায়াময় সুনীতি, অবাধ প্রশ্রয়। ঘর বলে তোমার আর কিছু রইল না। আশ্রয় এক আশ্চর্য ঠাট্টা, সঙ্গী ধ্রুব তারা। দিগন্ত থেকে ধেয়ে আসা কালো মেঘ ভিজিয়ে দিচ্ছে স্মৃতির নিবিড় ভাঁজ। লোভের উত্তাপে তোমাকে ছেড়ে গেছে সবাই, আত্মজনেরা মগ্ন সান্ধ্য মৌতাতে, উদ্ধত বহুতলে। বিষাদ রাত্রির মৌন অন্ধকারে তুমি একা। সীমানা তো এক অলীক দম্ভ। কাল রাতে যারা আকাশের গায়ে ছিটিয়েছে আলকাত্রা, তারা দেখতে চায় শ্মশানের আগুন, সমাধির নির্জন সকাল। অন্ধকারে ঢাকা স্বদেশ, লেলিহান গ্রন্থাগার, রক্ত উল্লাস। পশ্চিম টিলায় কালো কাপড়ে ঢাকা মুখ, ফিসফাস, দ্রুত চলাচল। ভাঙা জলের কল, পোড়া বাড়ির বিদ্রূপ, পড়ে থাকে ক্ষত চিহ্ন। এভাবে মোছা সম্ভব নক্ষত্র ইতিহাস, ভালোবাসার সোনালী বৃত্ত? আকাশ তো তোয়াক্কা করে না কোনো বিকার গর্জন বা ভ্রুকুটির। ধর্মের নামে যারা আকাশে ছিটোয় কালি, তোলে বিভেদ প্রাচীর, তারা কি জানে না এসব ছুরি দিয়ে জল কাটার মতো হাস্যকর? দুর্বলের আখ্যান বলে চিহ্নিত যেন না হয় এই সমাগম। সান্ধ্য ঝঞ্ঝা ছড়িয়ে পড়ুক, বার্তা দিক আলোর, ঢেউয়ে ঢেউয়ে ভেসে যাক অন্ধকার। খসে পড়া পাপড়ির মতো শেষের দিকে এগোনো নয়, উঠে দাঁড়ানো নতুন উদ্যমে, নতুন ভোরে। ঝর্ণার জলের মতো সহজ ছন্দে, পবিত্র প্রজ্ঞায়, গভীর ভালোবাসায়, হাত ধরাধরি করে পাশাপাশি স্বজন সহজ মর্মিতায়। অস্থির হাওয়া বন্দুক, তরোয়াল আস্ফালন পাল্টে যাক গোলাপ স্পন্দনে। সীমানা তো এক অলীক দম্ভ, দুর্জনের দুর্বল হাতিয়ার, মেকি অট্টহাস্য, বিবর্ণ। আকাশ বাতাস নদী ভালোবাসা, ধর্মের কোনো সীমানা হয়?
হাওয়া এক, হাওয়া দুই, পরপর দুটি কবিতা। ওই প্রসঙ্গ, হাওয়ার প্রসঙ্গটা আমি আমার ওই গদ্যটায় পড়েছি। হাওয়া এক। হাওয়া এসে বলে যায় দিনকাল খারাপ, সাবধানে থেকো, লেগেছে ঠোকাঠুকি, রক্তের হোলিতে ভেসে গেছে ঘাস, নিকোনো উঠোন, সাজানো বাগান। হাওয়া এসে বলে যায় ফুরিয়েছে আলো, যেও না এখন তারের বেড়ার ওপাশে, আগলে রাখো ভালোভাবে স্বজন পড়শিদের, কালো মেঘ জমেছে আকাশে বার্তা দুর্যোগের। হাওয়া এসে বলে যায় পাল্টে যাচ্ছে চারপাশ, সতর্ক থেকো, কোথায় কখন ঝলসে উঠবে ছুরি, গুপ্ত ঘাতকেরা ঘোরে, হাতে স্বপ্ন ভাঙার নোটিশ, সর্বনাশের অন্ধ খেলায় মেতেছে নির্বাক স্বদেশ। হাওয়া এখন কোথায় কোন দিকে যাবে জানা নেই, অগ্নিকোণের গোপন বার্তা কেউ কি জানতে পারে? হাওয়া দুই। ভারী বুটের নিচে দুমড়ে গেছে সঞ্চিত পাণ্ডুলিপি, ধান ক্ষেত বরাবর নিকোনো উঠোন, সবুজ গেরস্থালি, ফাঁকা চরাচর জুড়ে ছড়িয়ে গত রাতের নগ্ন উল্লাস, যা দেখে ভোরের শীতল হাওয়া লজ্জায় ঢাকে মুখ। পোড়ো বাড়ি, ক্ষতচিহ্ন আগলে বৃদ্ধ, নিঃসঙ্গ দৃষ্টি, গাছের মগডালে শকুনের ক্রূর হাসি, বেড়ালের কান্না, নদীর ওপারে দিগন্তে কালো মেঘের অশনি সংকেত। হাওয়া ভাবে স্রোতের উল্টো দিকে যাওয়া যাবে তো? ভারতবর্ষ। এক পা এগোলে অন্ধকার, এক পা পিছলে অন্ধকার, লাল নীল কালো সবুজ গৈরিক উল্লাস, ঢাকে আকাশ কাটা ঝোপে ফোর ফোর। তবু যেতে হবে দূরের পথ, অন্ধকারের শেষ ডাকঘর। একটু অন্যরকম কবিতা করছি এবার, একই বই থেকে, অগ্নিশুদ্ধ কবিতা। কবিতার কথা ভাবতে ভাবতে আকাশের দিকে তাকাই, কথা বলি, কালো মেঘে ভরা বিষণ্ণ গম্ভীর এক আকাশ, হিজিবিজি অঙ্ক খেলি, দাগ কাটি, রঙিন মাছেদের মতো ছল বলে সব দাগ, দূর মহাকাশে বাজে বিসর্জনের বাজনা। আমার তো কথা বলার লোক নেই, কাকেদের সঙ্গে কথা বলি, তারা ভালোবাসে আমাকে। পাখি মানুষে প্রেম হয়, প্রসন্ন প্রেম। খোলা আকাশের নিচে দুটো শালিকও আসে, পাশে বসে, দুজন দুজনকে খুব ভালোবাসে, খুনসুটি, আকাশ ভরা জুই। জিজ্ঞেস করে কেমন আছি, কি বলবো আমি, হাসি বিবর্ণ। সেই ম্লান হাসি দেখে তারা থমকে যায়, এ কেমন কবি। রাত হয়, পাখিরা বাড়ি যায়, আলো জলে উদ্ধত বহুতলে, আত্মজনরে মাতে খুনের উল্লাসে রক্তাক্ত হয় কবিতার খাতা। দগ্ধ ছাইয়ের গাদা থেকে ওড়ে ফিনিক্স পাখি, তৃষ্ণার বৃষ্টি নামে। প্রেমিকার চুম্বন স্বাদ বঞ্চিত আমি, লিখতে চাই অগ্নিশুদ্ধ কবিতা। ফেসবুক পৃষ্ঠায়। মেয়েটি রোজ গভীর রাতে কথা বলে তার মৃত বাবার সঙ্গে, কাঁদে, কত আবদার তার, হঠাৎ অকালে তাকে ছেড়ে চলে যাওয়ার জন্য। তার দুঃখ, রাগ, অভিমান বাবার কাছে উগরে দেয় ফেসবুক পৃষ্ঠায়। প্রেমিক তার ছেড়ে যাওয়া প্রেমিকাকে ডাকে, ভালোবাসার ক্ষত বুকে নিয়ে ফিরে আসতে বলে। রাত গভীর সে লেখে তার দুঃখ লিপি, ব্যর্থ প্রেমের কুহক, লিখে যায় রোজ রাতে ফেসবুক পৃষ্ঠায়। একজন ভিনদেশী শিল্পী বোঝাতে চেষ্টা করে নগ্নতা, যৌনতাও শিল্পের রাজকীয় ডানা। সে তার ছবি ছড়িয়ে দেয় লেখার পর লেখায়, কুচুটে ধূর্ত নীতিবাগীশদের চাপকায়, শেখায় ফেসবুক পৃষ্ঠায়।
একজন নবীন কবি মার্কাটারে সব নতুন কবিতা ছড়িয়ে দিয়ে চ্যালেঞ্জ করে কাগজের সম্পাদককে, দেখুন দাদা, ছাপা কাগজের দিন গিয়াছে, আমি এখন রোজ লিখব আমার যত খুশি ইচ্ছা ফেসবুক পৃষ্ঠায়। বাবা হারানো খুকি, প্রেমিকার কাছে ল্যাং খাওয়া প্রেমিক, নগ্নতার পূজারী শিল্পী, ছটফটে ভাবুক নবীন কবি, কথা বলে কড়ানাড়ে, সমান্তরাল এক স্বাধীন স্বচ্ছ মুক্ত চিন্তার ডানায়। ব্যক্তিগত ঢেউ ছড়িয়ে যায় জনপরিসরে, সীমান্তহীন জলোচ্ছ্বাসে ভাঙে দেওয়াল ফেসবুক পৃষ্ঠায়। এবার আমার এক প্রিয় শিল্পী প্রকাশ কর্মকারকে নিয়ে, তো আমি বইও লিখেছি প্রকাশ কর্মকার নিয়ে, প্রকাশদাকে নিয়ে লেখা একটি কবিতা, অনেক কাল আগের, ওদের 1994-এ লেখা। ক্ষয় যাকে বলে প্রকৃতি, প্রকাশ কর্মকার প্রিয় জনেশু। দড়ির এ প্রান্তে ভালোবাসা, ও প্রান্তে রোদ্দুর, মাঝে মধ্যে বৃষ্টি নামে প্রাজ্ঞ কলসির মতো সরল রেখায়, বজ্রপাত বলে কিছু নেই। রঙের গভীর অসুখ আজ, যার নাম স্নান। মধ্যরাতের হল্লা শেষে আকাশ জুড়ে শীতল ভোর, বুকের মধ্যে জেগে খেজুর গাছ, ঘাসের বুকে কর্কট রেখা, নাগরিক নারীদের ফিসফাস। প্রসারিত কাঙালের হাতে বিন্দু বিন্দু নিষ্পাপ শিশির, বাম বা দক্ষিণে নয়, অদৃশ্য কাঁটার মতো শুধু জেগে থাকে ক্ষয় যাকে বলে প্রকৃতি। যত বেশি ঝোপঝাড় তত বেশি যাতায়াত, ক্যানভাস জুড়ে বৃষ্টি, সারা রাত তপ্ত অশ্বক্ষুর, শুকনা লেকের শীর্ষে খরগোশ মেঘ, সে কি রণধ্বনি দিতে পারে? এবার আমি আবার একটা শান্তা সিরিজের আরেকটা কবিতা পড়ছি, আমার ফেসে যাব অনিবার্য নীলে থেকে। এবারও এলে না শান্তা, আবারও শীত, আবারও হলুদ কমলা লেবু শান্তা, আর তো কয়েকদিন অপেক্ষার মরুভূমিতে বৃষ্টি। তুমি এগিয়ে যাবে এক দরজা থেকে আরেক দরজায়, লাল টুকটুকে কি নজর কাড়া সাজ তোমার বুড়ো, দেখলেই চোখ জুড়িয়ে যায়, আহা কি বলি তোমাকে। উৎসবের মেজাজ, আকাশে আকাশে ইচ্ছা পূরণের বেলুন, দেখা হবে শান্তা, রাত গভীরে কড়া নাড়বে মন কেমনের দুয়ারে। তোমার সঙ্গে দেখা হলো না, তুমি এলে না আমার কষ্ট জীবনে, ইচ্ছা পূরণের মোজা ফাঁকা, ইচ্ছেগুলো বয়সের সঙ্গে সঙ্গে মিলিয়েও গেল। আসলে আমারই ভুল, তোমার ভূগোলে গরিবদের জায়গা নেই, যারা বড্ড গরিব, জল গরমের পয়সা নেই, শীতের রাতে টিনের চালের ফুটো দিয়ে কুয়াশার ফোঁটা, ঠকঠকে কাপা পান্তা ভাত খাওয়া জীবনে কোথায় ইচ্ছা পূরণের শান্তা বুড়ো। জানো শান্তা, আমাদের জীবনে ছিল না কোনো উৎসব সাজগোজ, বড়াইল পাহাড়, বরাক নদী, চা বাগান ঘেরা ছোট্ট শহরের জীবনে ছিল না কোনো বড়দিন। পুজোর সময় নতুন জামা দেওয়ার নামে মা প্রতি বছর দিত স্কুল ড্রেস, খাকি প্যান্ট, সাদা শার্ট। এক ঢিলে দুই পাখি, পুজোর নতুন পোশাকও হলো, আবার সারা বছরের কেজো স্কুল ড্রেস। কান্না চেপে ঝাপসা চোখে দেখতাম রঙে রঙে ভেসে যাওয়া আকাশ। শান্তা, তুমি তো আসনি কোনোদিন ইচ্ছা পূরণের ঝোলা নিয়ে। না, এই সূর্যাস্ত বেলায় নিজের জন্য চাওয়ার কিছু নেই, নিভে যাওয়ার আগে কিছুই না পাওয়া জীবনে। তোমার সঙ্গে দেখা হলে শান্তা বলতাম, পৃথিবীর সমস্ত কাঁটা তার গলিয়ে নদী করে দাও, আর যেন কেউ নিজের ভিটেমাটি ছাড়তে বাধ্য না হয়। আলান কুর্দির মতো কোনো মৃতদেহ যেন আর ভেসে না ওঠে কোনো সমুদ্র তটে। ধুয়ে যাক ধর্ম রাজনীতির কুটিল কাটাকুটি,
মানুষ যেন বাঁচে মানুষের পরিচয়ে মাথা উঁচু করে, আকাশের মতো, পাখিদের মতো, নদীর মতো অধীন। আরেকটা শীত চলে গেল শান্তা, এবারও তোমার সঙ্গে আমার দেখা হলো না। এই বই থেকেই আরেকটা পথ। আচ্ছা, কখন থামতে হবে বলবেন, কিছু তো বোর হয়ে গেলে বলবেন, শতদল বাবু বলবেন। পথ, যে পথ গেছে ভেসে মনস্রোতে বর্ষা গম্ভীর রাতে, বেনজলে তোলপাড় গৃহ চতুষ্কোণ টলমল সময়, গলি থেকে গলি আলো অন্ধকার, অন্ধকার আলো। জোনাকি ভুলেছে হাসি, খসে পড়ে বিবর্ণ পাতা, পথিক হারিয়েছে পথের রামধনু, হারিয়েছে দূরের ইশারা। নেশার পাচন্ত দিয়েছি কম্পিত সন্ধ্যার সন্ধিক্ষণে, স্লেট ধূসর জলকল্লোলে রাত পাখির কর্কশ ওড়াউড়ি, ভাঙা চাঁদের তির্যক আলোয় বেজে ওঠে নীল সাইরেন। কোথাকার জল কোথায় গড়ায় কে জানে? থম মেরে আছে হাওয়া, এই নৈঃশব্দ কিসের ইঙ্গিত? ভালোবাসা, অবসাদ, ফেলে আসা রাস্তায় ছিল ঠিকানা। উদ্বেল.com, কাটাতার, তোলে মাথা, নিভৃত পান্তশালা। মৃত্যু নয় মরণ। মৃত্যু বড় কঠিন শব্দ, কাছে যেতে ভয়, পেট গুড়গুড়। অন্ধকারের সিংহ মুখ থেকে দূরে থাকা ভালো, সমীহ সম্ভ্রমে। আমার রয়েছে মেঠো আলপথ, পূর্ণ চাঁদের স্নেহ কাঙাল। মরণের হাত ধরতে চাই, সহজ অনাড়ম্বর ছায়াময়। নেই কোনো হম্বিতম্বি, হাক ডাক অহংয়ের ফানুষ। মরন্ত দিন যাপনের পুইলতা, বন্ধুত্বের সবুজ পতাকা। মৃত্যুকে ভয়ে প্রণাম ঠুকি, প্রাণহীন রোবট জেনোবা। মরণকে জড়াই ভালোবাসায়, কবিতার ভাঁজে ভাঁজে। ঘর করি, হাতের সঙ্গে মেখে খাই, পাশে নিয়ে শুই। মরণ আমার বিশ্বাসী বন্ধু, বিপদে সংকটে ধরে ছাতা। জানালা গড়িয়ে এবার তার সঙ্গে বেড়াতে যাও। এবার আমি পড়ছি আমার একদম প্রথম বই, আজ থেকে 28 বছর আগে 1991-তে বেরোনো কার্নিশে বিষণ্ণ মেঘ থেকে। প্রথমে নাম কবিতাটি, কার্নিশে বিষণ্ণ মেঘ। ভালোবাস্য গান, সনাতন বৃক্ষ, মাছরাঙা শরীর, নীরব আবহ, মৌচাক ভাঙা হুল, তপ্ত লালা, ঋতুচক্রে সরব নিষিদ্ধ ভূগোল। কবির গভীরতর অসুখ, বিবর্ণ পৃষ্ঠা, ধূসর ঘাস, কার্নিশে বিষণ্ণ মেঘ, দুঃখী ফুল, কেঁপে ওঠে আবিষ্কারের দরজা। এরপরে পড়ছি আজ তোমাকে দেখব। এটি একটি স্মৃতি আছে। দীপঙ্কর নাথ, অধুনা প্রয়াত কবি দীপঙ্কর নাথ তখন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে ছিলেন স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের দুর্লভছড়ায়। তার একটি অসাধারণ সুন্দর বাংলো ছিল দুর্লভছড়ার টিলার উপরে, নির্জন গ্রাম, কিছু নেই চারপাশে। সেখানে আমি খুব যেতাম। তো একবার বোধহয় কোনো একটা উৎসব, পুজোর সময়, যাই হোক কোনো একটা গিয়েছিলাম পুজোর সময় বা কোনো একটা উৎসব, দূর থেকে ঢাকের শব্দ টব্দ শোনা যাচ্ছে। সেই বাংলোটা আমার খুব প্রিয় ছিল, বিরাট বড় বাংলো। দীপঙ্করদা, বৌদি আর তাদের দুটি ছোট ছেলে মেয়ে। সে বহু বছর আগের কথা, আমি তখন কলেজে পড়ি। সেই অভিজ্ঞতা, সেই রাত্রিযাপনের অভিজ্ঞতার একটা আবেগ এখানে ছড়িয়ে আছে। আজ তোমাকে দেখব, দুহাত তুলে দাঁড়াও, নগ্ন হয়ে দাঁড়াও। আমি শহর থেকে কিনে এনেছি লাল পমেটম,
এই অষ্টমীর রাত, চারিদিকে পুজোর বাদ্যি, শহর ছাড়িয়ে দূরে, বহু দূরে এই নির্জনে আমি আজ তোমাকে দেখব। জ্যোৎস্নার আলোয় চুমু খাবো, লাউ পানির গেলাসে নির্ভেজাল চুমুক দিতে দিতে আজ তোমাকে দেখব। এই ছাদ ফুটো কুড়ে ঘরে বসে, সরল রেখায় নয় জ্যামিতিক রেখায় চাঁদ তোমার মুখে আলো দেবে। রাত দীর্ঘ থেকে দীর্ঘতর হবে, আজ আমি তোমায় পমেটম দিয়ে সাজাবো। আর এই বইয়ের শেষ কবিতা এপিটাফটা পড়ছি। এপিটাফ। নিথর জলের মতো পড়ে আছে তোমার হৃদয়, শালুক আর কলমি পাতার ফাঁকে ফাঁকে রোদের উকি ঝুঁকি, আমাদের ভুল পদপাত, আর হিজড়ে ইতিহাসের পাতার ওপর দিয়ে দৃপ্ত পদক্ষেপে তোমার চলে যাওয়া। মহারাজ একই সাজ। হাফলং পাহাড়ে দাঁড়িয়ে ভোরের উদ্দাম হাওয়ায় সূর্যোদয় দেখতে দেখতে তোমার মনে পড়ছিল বিস্তৃত এক পান্থশালার কথা। প্রচণ্ড হাওয়ায় দোল খেতে খেতে মনে পড়ছিল আমাদের উদ্দাম সময়ের কথা। রাস্তায় রাস্তায় মধ্যরাতে হই হুল্লোড়, কবিতা পাঠ, এলোমেলো জীবনযাপন। মনে হয়েছিল জীবন নামক ভারবাহী জন্তুকে এভাবে বয়ে নিয়ে কি লাভ। তাই এই যাওয়া, এই ভালো। শূন্য চেয়ার, চাঁদের আলোর দিগন্তে মিশে যাওয়া হাসমোহানার গন্ধ। এখন কেবলই যাওয়া। নিথর জলের মতো পড়ে আছে তোমার হৃদয়। এই কবিতার প্রথম কবিতাটি আমি পড়ছি। সেটা হচ্ছে, আমি তো বরাবরই ছবি প্রিয়, ছবি আঁকতাম একসময়, ছবি নিয়ে আমার বই আছে। শিল্পকলা আমার আরেক আকাশ, কবিতার পাশাপাশি। তো আমি শিল্পীদের ছবি থেকে অনেক অনুপ্রেরণা পেয়েছি, ছবিতে বহু ইমেজ নিয়েছি। সেটা হুসেনি হোক, আর প্রকাশ দাই হোক, বা যোগেন চৌধুরী, যোগেন্দা, বা গণেশ পাইনি হোক, বা আমার সমসাময়িক বন্ধুবান্ধব পার্থরাই হোক। তো হুসেনের যারা ছবি দেখেছেন তারা জানেন, হুসেন নারী এবং ঘোড়াকে নানান ফর্মে নানানভাবে আমাদের এঁকেছেন। আধুনিক ফর্মে মিথ থেকে তুলে এনেছেন, হিন্দু মিথোলজি থেকে অনেক কিছু তুলে এনে করেছেন। আমি সেই হুসেনের নারী এবং অশ্ব শব্দটা থেকে অনুপ্রাণিত একটা শব্দ কয়েনেজ করেছিলাম, অশ্ব নারীশ্বর। সেটি যদিও যতবার ছাপা হয়, এমনকি বইতেও প্রথম দুটো বাড়ি অর্ধনারীশ্বর ছাপা হয়েছিল। অনেক কষ্টে আলটিমেটলি বইতে ওটাকে আমি প্রেসে দাঁড়িয়ে থেকে অশ্ব নারীশ্বর করেছি। অশ্ব, ঘোড়া, নারী। নারী। ইসাবেলার হাসি। তোমাকে মানায় না আর তোমাকে, তোমার এই প্রগাঢ় অহংকার, উদ্ধত গর্বে তোমার এই চলে যাওয়া। জেনে রেখো এখন দুপুর, বুকের মধ্যে জ্বলন্ত চিতায় পুড়ছে মেধা, অশ্ব নারীশ্বর। কবিতার খুব কাছাকাছি, নষ্ট সভ্যতার দরজায়, এই ম্লান টেবিলে বসে থাকা একাকী কবির মুখ, পারিজাতময় স্বর্গ, ইসাবেলার হাসি। তুমি জেনে রেখো তোমাকে মানায় না আর তোমার এই প্রগাঢ় অহংকার। আচ্ছা, এই বইয়ে আমার একটি প্রিয় কবিতা আছে, দেবব্রত বিশ্বাসের আমি খুব ফ্যান ছিলাম। আমার জীবনে একটাই দুঃখ, যে দুটো দুঃখ, যে আমি রবীন্দ্রনাথকে দেখিনি, আর রবীন্দ্রনাথকে দেখার সম্ভবটা যাই হোক, কিন্তু দেবব্রত বিশ্বাসকে দেখার তো একটা সুযোগ ছিল, কিন্তু আমি দেবব্রত বিশ্বাসকে দেখিনি, সামনাসামনি গান শুনিনি। এমনকি আমি যে বছর মাধ্যমিক দেব সেই বছর ওনার যাওয়ার কথা হয়েছিল। আমি এতটাই দুঃসাহসিক এখন ভাবলে হাসি পায়, যে আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি পরীক্ষাই দেবো না, আমি দেবব্রত বিশ্বাসের গান শুনতে যাবো ওই দিন লুকিয়ে, বাড়ি থেকে লুকিয়ে। যাই হোক, ঘটনাক্রমে ওনার তখন শেষ বয়স, হাঁপানির রোগ প্রচণ্ড, যে কোনো সময় শরীর খারাপ হয়ে হাঁপানির টানে পড়ে উনি আর আসতে পারেননি। আর আমি তো কলকাতায় যখন এসেছি তখন উনি, তার প্রয়াণ ঘটেছে। যদিও পরবর্তী সময় তার ভাগ্নে জামাই বাসব দাশগুপ্ত এখন আমার খুব বন্ধু, তার সঙ্গে আমরা একসঙ্গে দুর্যোজিতনদের বাড়িতে প্রচুর আড্ডা দিয়েছি, শিখেছি কবিতা ইত্যাদি ইত্যাদি। বাসব দেবব্রত বিশ্বাস কেন একটা সুন্দর উপন্যাসও লিখেছে।
পারলে আপনারা বাসব দাশগুপ্তের উপন্যাসটি পড়বেন, খুব চমৎকার উপন্যাস দেবব্রত বিশ্বাসকে নিয়ে। এই যাওয়া শূন্য আকাশে প্রস্তুতিবিহীন, এটি দেবব্রত বিশ্বাসের মৃত্যুর দু একদিন পরেই আমার লেখা। দেবব্রত বিশ্বাস চিরঞ্জীবে সুখ দুঃখের ক্রম উত্তরণের সিঁড়ি বেয়ে ভৌগোলিক রাত্রির শেষ সীমানায় যাবার কথা ছিল আমাদের, কিন্তু ক্রম উত্তরণের মাঝপথেই হঠাৎ চলে গেলে আপাতত প্রস্তুতিবিহীন আমরা আকণ্ঠ নিমগ্ন ট্যান্টেলাস তোমার গান। এখানে আজকে তোমার আসার কথা ছিল, একটা সুন্দর গল্পের ভিত করার কথা ছিল, কথা ছিল, কথা ছিল, কথা ছিল। আমরা আকণ্ঠ নিমগ্ন ট্যান্টেলাস তোমার গান। অবসরহীন ফুসফুসে আর স্ফিংসের হৃদযন্ত্রে চাপা তোমার কণ্ঠস্বর আভিধানিক অর্থে ব্যাহত বা হাত পা জড়ানো ব্যথায় তোমার কাতরোক্তি। এইভাবে হঠাৎ করে চলে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম না কেউ। শেষ মাইলস্টোনে ট্রেন এত তাড়াতাড়ি এর আগে কখনো এসেছিল কি? আমরা অপেক্ষায় ছিলাম, আমরা বড় রাস্তার মোড়ে অপেক্ষায় ছিলাম। এইভাবে প্রস্তুতিবিহীন চলে যাওয়ার ফসল কি জানি না, কেউ জানে কিনা তাও জানি না। আমরা আকণ্ঠ নিমগ্ন ট্যান্টেলাস তোমার গান। সারাদিন হই হট্টগোল, নিষ্পাপ হোলি খেলা, ডিসেম্বরের প্রগাঢ় যৌন লাঞ্ছিত এই হিম মধ্যরাতে ভেজা পায়রার মতো চুপি চুপি নিঃশব্দে নীরবে ঘরে ফেরা, বাঘের জ্বলন্ত চোখের মতো এদিক সেদিক গাড়ির হেডলাইট, ভাঙা চাঁদের মতো দীর্ণ কুকুর, আর ল্যাম্পপোস্টের নিচে মেয়ে মানুষের হাসির মতো বিষাদ মাখানো জনহীন রাস্তায় আমরা কতদিন অপেক্ষা করেছি, কতদিন কতদিন। আজ থেকে তার কোনো প্রয়োজন নেই। বিংশ শতাব্দীতে বিধাতা মানুষের সঙ্গে প্রহসনে আনন্দ পান বলেই বুঝিবা এই খেলা। আপাতত প্রস্তুতিবিহীন এই চলে যাওয়া শূন্য আকাশে, আপাতত প্রস্তুতিবিহীন এই চলে যাওয়া শূন্য আকাশে ঈশ্বর কি রেখেছেন হাত তোমার ওই অমর অতল অক্ষয়, ঈশ্বর কি রেখেছেন হাত তোমার ওই অমর অক্ষয় অতল স্পর্শী কণ্ঠে। আমরা আকণ্ঠ নিমগ্ন ট্যান্টেলাস তোমার গানে, আমরা আকণ্ঠ নিমগ্ন ট্যান্টেলাস তোমার গান। এই বই থেকেই কার্নিশে বিষণ্ণ মেঘ থেকে আরেকটা ভ্রমণ। তখন সবে শিলচর শহরে সিগন্যাল এলো, তার আগে আমি তখন কাগজে কাজ করি, একটা কাগজে ফ্রিল্যান্সকে শখে। সে আমার মনে আছে এর এসপির অফিসে মিটিং হলো, আমরা গেলাম, আমাদের সাজেশন টানে, সেখানে মহিতোষপুর কাছে ছিলেন। মহিতুরবাবুর সঙ্গে আমার খুব ঘনিষ্ঠতা ছিল। আমি একটা স্মৃতিকথাও লিখেছি শিলচরে বেরোবে ওনার বইতে, ওনার শতবর্ষ উপলক্ষে পার্থ চক্রবর্তী যে বইটি করছে তাতে। তো সেই সিগন্যাল যখন প্রথম লাগানো হয়, অন্নপূর্ণা সিনেমা হল অধুনা লুপ্ত, এখন বোধহয় নেই, রাসপার গীত দেখলাম নেই। তো তখন সেই সিগন্যাল লাগানোর পরের লেখা, সেই প্রথম ট্রাফিক সিগন্যালের মুখ দেখলো শিলচর শহর, আমার প্রাণের শহর, কবির শহর শিলচর। ভ্রমণ, দেখো গ্রাম থেকে গ্রামান্তরে যাওয়া, শহর থেকে শহরান্তরে, বাবুদের হাওয়া বদল আর বিছানা বদলের খেলা। দেখো শামুকের খোলসের জীবন কথা, কাদামাটি দিয়ে গড়া সভ্যতা, এক টুকরো সুতোয় বাঁধা জন্ডিস হলুদ স্বপ্ন। দেখো শিলচরের নতুন ট্রাফিক সিগন্যালের লাল আলো, ক্রমশ বুড়িয়ে যাওয়া শহরের করুণ হাসি আর জিরজিরে রূপ। দেখো ট্রেনের ভেতর থেকে ভোরের সূর্য, ধৈল দেওয়া পূবের আকাশ, দূরে ধান ক্ষেতের শোষিত ইতিহাস, পাখিদের অবাধ উড়াউড়ি। তো আমার কলকাতার লোকেদের এখানে একটি শব্দ অর্থ করে দিতে হয়, কারণ কবিতার বইতে অর্থ কোনো আমি দিইনি। শব্দটি হচ্ছে ধৈল দেওয়া।
তো আজকে যেহেতু শিলচরের একটি গ্রুপে আমি কবিতা পড়ছি, আশা করছি ধৈল শব্দের মানে বলতে হবে না, আপনারা জানেন ধৈল একটি শ্রীহট্টের শব্দ। তবু বলেছি ধৈল হচ্ছে আকাশে যখন সূর্য সব উঠতে আরম্ভ করে, আকাশ যখন লাল হয়ে উঠছে, অথচ নিষ্ঠা অন্ধকার, আকাশটা লাল হচ্ছে, ওই আধো অন্ধকার আধো লাল সূর্যাস্তের দিগন্তে দেখা যাচ্ছে, সেই সময়টাকে বলে ধৈল দেওয়া আকাশ। মাঝিরা এক সময় যখন বাণিজ্যে যেত, বাবুরা বা জমিদাররা নৌকো করে যেতেন শ্রীহট্ট, বাংলাদেশ নদী বিধৌত অঞ্চল, তখন বাবুদের ঘুম ভাঙানোর জন্য মাঝিরা বলতো, কর্তা ধৈল দিছে, উঠোইন উঠোইন, আকাশও ধৈল দিছে, এবার উঠোইন। সেই শব্দটা থেকে আমি এই শব্দটা নিয়েছিলাম, ধৈল দেওয়া পূবের আকাশ। আরেকটি আমার প্রিয় সাহিত্যিক কমল কুমার মজুমদার মৃত্যুর পরে লিখেছিলাম, সেটিও এই কারণে আমার প্রথম বইয়ে আছে। কমল কুমার মজুমদার স্মরণ। মৃত্যুর সাদা ফুল থেকে বেরিয়ে তুমি চলে যাও বুকের গভীর নির্মোহ যন্ত্রণায়। হাজার ঘোড়ার রেশাধ্বনি, রাত্রির নীরবতা ভেঙে গেছে কতকাল। নীলাভ জৈবিক চতুরতা দিয়ে ঢাকা এই জল হাওয়া রোদ, আমাদের খেলা শেষ হয়ে গেছে কতকাল। বরাক ব্রিজের শেষ হাওয়ায় এলোমেলো তোমার সাজানো শিল্পের আকাশ, শীতের হলুদ সকালের ইতিহাস, মৃত্যুর সাদা ফুল দিয়ে গেছে কাল রাত। এবার একটি কবিতা পড়ছি। এই অতিমারির সময়ে, অবরুদ্ধ সময়ে দাঁড়িয়ে আমি অনেকগুলো কবিতা লিখেছি। সব কিছু ঠিকঠাক থাকলে আমার এই সময়ে লেখা গদ্য এবং কিছু গদ্য এবং পদ্য নিয়ে এবং যোগেন চৌধুরীর কিছু ড্রয়িং প্রচ্ছদ সজ্জিত হয়ে আমার একটি বই বেরোবে। বইটির নামকরণ করেছি দূরত্ব কৌমার্যে রচিত অন্ধকার। সেই বইটি থেকে একটি কবিতা পড়ছি, সেটি আজকালে এই অবরুদ্ধ সময় নিয়ে একটা রবিবাসের পাতা হয়েছে, সেখানে ছাপা হয়েছে। সেখানে মূল অবরুদ্ধ কবি জীবন নিয়ে লিখেছেন জয় গোস্বামী, আমি একটা কবিতা লিখেছি, আর অন্যান্যরা কেউ রিহার্সেল কী করে হচ্ছে বিভিন্ন শহরে একসঙ্গে এই অতিমারি অবরুদ্ধ জীবনে, সেইটা নিয়ে লিখেছেন। একজন বিখ্যাত সুরকার লিখেছেন বাড়িতে বসে গান রেকর্ডিং করে প্রচারের গল্প। যেভাবে আমরা এখন, আমি কলকাতায় বসে, আপনারা শিলচরে বসে বিভিন্ন শহরে, এইগুলো নিয়ে আরেকটা গল্প। আমি সেই কবিতাটা পড়ছি। ডেডলাইন 2020। মানচিত্রে আঁকা ইঁদুরের লুকোচুরি, পাত পাতা অলিগলি, দূর দিগন্তের ওপার থেকে উড়ে আসা পাখি হারিয়েছে পথ। উড়ে যাচ্ছে সূর্য শরীর ক্রমাগত, পিছিয়ে আটকে যাচ্ছে বিপন্ন সময়। কলিজার অস্থির হাহাকারে দিনের পর রাত, রাতের পর ভোর। ভারতবর্ষ হেঁটে চলেছে ভাত নামক অবাক রামধনুর খোঁজে, বাড়ি নামক বুকের ভেতরে লুকোনো রঙিন প্রবালের খোঁজে। অন্ধকার সময়ের খাঁজে খাঁজে অন্তরীণের অসুখ ছড়িয়ে যায়। মাথার ওপর বটগাছ পাতা ধরে না, নদী এসে দেয় না জল। শের শাহের তৈরি এই রাজপথ, খিদের দৈত্য গিলে খাওয়া ভারতবর্ষ চেনে না শের শাহকে। ঘুমিয়ে পড়ার আগে শেষবার দেখে নেয় চাচার ফাটা চশমায় স্থির হয়ে থাকা চরকার বিদ্রুপ। ছড়ানো মৃতদেহ, ছেঁড়া চটির ক্রোধ চকচকে বর্ষা ফলকের মতো ইন্ডিয়ার আরাম কেদারায় প্রশ্নচিহ্নের মতো লটকে থাকে বেবাক। হাটে ভারতবর্ষ, যেভাবে একদিন হেঁটেছিলেন বিনোবা ভাবে। আর এইখানে আমি শেষ করছি। ধন্যবাদ শতদলবাবু আমাকে আমন্ত্রণের জন্য। আপনাদের কেমন লাগলো জানাবেন। অনেকদিন পর শিলচরের কোনো জায়গায় পাঠ করতে পেরে খুব ভালো লাগলো। আমাকে আমন্ত্রণের জন্য
অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। ভবিষ্যতে আবার কখনো ডাক পেলে দেখা হবে। নমস্কার।